ভাই চলে গেল। আপনি হয়তো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের কথা শুনেছেন, হয়তো বা শুনেছেন ঝুলন্ত কোনো ব্রিজ অথবা ভাসমান কোনো বাজারের কথা, কিন্তু আপনি কি কখনো দেখেছেন বা শুনেছেন যে পুরো একটা বাগান পানিতে ভাসে? হ্যাঁ, আজ আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে পুরো একটা বাগান পানিতে ভাসে। আজকে আমি আসছি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামে। এখানকার মানুষ শত শত বছর ধরে ধাপ পদ্ধতিতে চাষাবাদ করে আসছেন। মুই করছি, মোর বাপে করছে, হ্যার বাপেও করছে, হ্যার বাপেও করছে। হয়, কথা সত্য। ধাপ পদ্ধতিতে চাষাবাদের এই পুরো প্রক্রিয়াটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আজকে আমার সাথে আছে জামাল ভাই। জামাল ভাইকে সাথে নিয়ে আজকে আমরা এই চাষাবাদের পুরো প্রক্রিয়াটা দেখব। তো ভাই, এখন আমরা কি করব? ডাব বানামো। ডাব বানাতে কি লাগবে? কচুরি পানা। আর কি লাগবে? কচুরি পানা। আর অনেক বেশি কচুরি পানা। এত কচুরি? চলেন তাই শুরু করি। ধাপ বানানোর এই পর্যায়ে আমাকে এখন পানিতে নামতে হবে। আর প্রথমেই আমার কাজ হলো কচুরি পানাগুলোকে একসাথে জড়ো করা। এরপর কচুরি পানাগুলোকে এভাবে পা দিয়ে মারিয়ে ধাপটাকে মজবুত করতে হবে। ও আর হ্যাঁ, ভাসমানে ধাপ বানাতে আজকে আমার সাথে আরও আছেন রাজ্জাক ভাই ও শহীদ ভাই। কচুরি পানাগুলোকে ধাপে ধাপে সাজিয়ে তৈরি করা হয় বলে এর নাম ধাপ পদ্ধতি বা ভাসমান বাগান পদ্ধতি। টাকি মাছ। হ্যাঁ, টাকি মাছ। আজকে আমার জীবন একটা সাকসেস যে আমি কচুরি পানার মধ্যে একটা টাকি মাছ ধরেছি। যাই হোক, মাছটা ছোট, তাই আমরা মাছটাকে ছেড়ে দিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা কেমন চাষাবাদ করেন? এই এলাকায় 6 মাস পানি থাকে আর 6 মাস শুকনো থাকে। এই 6 মাস যেহেতু আমরা কি করব, এই জন্য এই কচুরি পানা দিয়া এই ধাপ পদ্ধতি চাষ করি। আমরা এই ভাসমান সবজি চাষ করার কারণে আমরা এই জমিটা 12 মাস চাষ করতে পারতেছি। এই ধাপের উপর আপনারা কি কি চাষ করেন? লাউয়ের চারা, সিমের চারা, বেগুন চারা, কুমড়ো চারা, করলা চারা। পর্যায়ে আমরা রবি কৃষিও করা যায়। লাউ, কুমড়া, সিমি, ঢেঁড়স। এইভাবে চাষ করার সুবিধাটা কি আসলে? জাস্ট বন্যা হলে চারোদিকে যদি তলায় যায়, এটা বাসে থাকে, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। জামাল ভাই, এখন আমরা কি করব? আমাদের বেড বানানো শেষ, এখন মেন্দা বানাইতে হইবে। মেন্দা বানানোর জন্য কি কি লাগবে? মেন্দা বানাতে হলে শ্যাওলা লাগবে। শ্যাওলা? শ্যাওলা। এই পেনা নেন। পেনা? এই একটু পেনা নিলাম। হ্যাঁ, নিয়ে মোরাই বানান। এই যে হইছে না? হয় নাই। ব্যাপারটা আসলে যতটা সহজ ভাবছিলাম আমি, আসলে অতটা সহজও না। এটা করতে রীতিমতো দীর্ঘদিনের অভ্যাস দরকার। শ্যাওলা এবং হচ্ছে আপনার কচুরি পানা, তারপরে হাতের কিছু কসরতের মাধ্যমে এরকম একটা গোল বলের মতো হবে, যেটাকে আমরা বলছি মেন্দা। ভাই, এরপর আমরা কি করব? বিচি করতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে এর মধ্যে এখন হচ্ছে আমরা গাছের বীজ দিব। এখন এই গচ্ছে দিয়া 2টা বিচি করতে হবে। বিচি কোপার, হ্যাঁ 2টা বিচি করতে হবে। ব্যাপারটা খুবই সহজ। এই যে মেন্দার মধ্যে 2টো গর্ত করলাম, 2টো বীজ দিয়ে দিলাম, শেষ কাজ। ভাই, এরপরে কি করব? আবার কাজ ধাপে নিয়ে বসাইতে হবে। চলেন যাই। আমরা যে ম্যান্দাগুলোকে রেডি করেছিলাম সেগুলোকে আমরা রেখে দিয়েছি চারা গজানোর জন্য। ঠিক 3 থেকে 4 দিন পর চারাগুলো দেখতে এমন হয়। এখন আমরা এই চারাগুলোকে নিয়ে আসছি, এখানে বড় একটা বেড দেখতে পাচ্ছেন। এই বেডে আমরা এই চারাগুলোকে রোপণ করে দিব। ভাই, এই যে আপনি বেডের উপরে চারাগুলো যে রোপণ করছেন, এরপর আসলে কি করব? এরপরে লাথা দিতে হবে। এই লাথাটা কি আসলে? কচুরি পানার শিকড়। আচ্ছা, কচুরিপানা শিকড় দিলাম। এরপরে 15-20 দিন পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, তারপরে বেচার উপযোগী হবে। আচ্ছা, তো এখন যদি এই 15-20 দিনের মধ্যে যদি এখন বৃষ্টি নামে, হ্যাঁ জি। তো মানে বৃষ্টি হলে তো তাহলে সেক্ষেত্রে আপনার কি আমরা করবেন? মাঝে মাঝে দেখি ওয়েদার যদি খারাপ হয়, তাহলে আমাদের এখানে টেকনিক অবলম্বন করি। সেটা হলো এই নিচে দুন্দুলিবন দেওয়া থাকে। এই দুন্দুলিবন দেওয়াতে বৃষ্টিটা যে আসে সেটা কাটতে যায়। মানে এটা দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টির পানিটা এটার মধ্যে কেটে আসলে যায়। মানে থাকে না। টাইনে নিয়ে যায়। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এইভাবে 15-20 দিন এই চারাগুলোকে হচ্ছে পরিচর্যা করতে হয়, এগুলোর গোড়া হচ্ছে পানি দিতে হয়। আর এই 15-20 দিনের মধ্যে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে এই যে ধুন্দুলিবন দেওয়ার কারণে এই বেডের উপরে পানি অবস্থান করতে পারে না, আর এই কারণে চারার ক্ষতি হয় না। ঠিক 15 থেকে 20 দিন পরিচর্যা করার পরে চারাগুলো দেখতে কিন্তু এমন হবে। আর এই চারাগুলো এখন কিন্তু বাজারে বিক্রি করার জন্য একদম রেডি। আজকে সারাদিন জামাল ভাইয়ের সাথে থেকে আমি যেটা বুঝতে পারলাম, আপনার এলাকাতেও যদি এমন কচুরিপানা এবং পানি থাকে, তাহলে কিন্তু এভাবে চাষ করা সম্ভব। ভাই চলেন।